ঢাকা শহরের ইতিহাস সম্পর্কে সম্পর্কে একটা খবর বেরিয়েছে, আপনারা দেখেছেন। ঢাকার বয়স কত? আমরা শুনতাম ঢাকা দ্য মুঘল ক্যাপিটাল, এই নামে একটা বই লিখেছিলেন আব্দুল করিম। অথবা আহমেদ হাসান দানি বলে এক ইতিহাসবিদ ছিলেন, যার বাড়ি পাকিস্তানে ছিল। তিনি একটা বই লিখেছিলেন ঢাকা সম্পর্কে। আরও ছোটো ছোটো অনেক বই আছে। ঢাকা বেশ প্রাচীন শহর, কিন্তু ঢাকার আশপাশে সোনারগাঁ অথবা সাভার এগুলিও প্রাচীন শহর। এখন যে ঢাকাটা আছে এটার বয়স আমরা ধরে নিয়েছিলাম 400 বছর, এবং আমিও বহুবার এই কথা না জেনে বলেছি। জীবনে কথা বেশি বললে যে বেশি মিথ্যা কথা বলতে হয় তার একটা প্রমাণ। কলকাতা শহরের বয়স 300 বছর, মানে তারাই 300 বছর উদযাপন করেছে 1990 সনে, 1690 থেকে ধরে। তার মাপে ঢাকা আরও 100 বছরের বেশি বয়স্ক, এটাই আমরা ধরে নিয়েছিলাম। এখন নতুন যে প্রত্নতাত্ত্বিক খনন কার্য শুরু হয়েছিল, যেটা কি কারণে জানি না বন্ধ করা হয়েছিল, ঢাকার যে পুরনো জেলখানা বকশীবাজারের, সেই জেলখানার তলে খনন করে দেখা গেছে যে সমস্ত মাটির এবং এনামেলের পাত্র পাওয়া গেছে, পাথরের পাত্র, সেগুলো পরীক্ষা করার জন্যে মার্কিন দেশের গবেষণাগারে পাঠানো হয়েছিল। মার্কিন দেশে গেলে একটু আস্থাটা বেশি হয় আমাদের, তো সেখানে দেখা যাচ্ছে এগুলির বয়স 2500 বছর কার্বন টেস্টিং পদ্ধতিতে। তার মানে 2500 বছর আগেও এখানে একটা শহর ছিল। তার আগে আপনারা জানেন ঢাকা থেকে বেশি দূরে নয়, ভৈরবের কাছে নরসিংদীতে উয়ারি বটেশ্বরে যে খনন কার্য হয়েছে তাতে দেখা যাচ্ছে অন্তত 2000 বছর আগের রোমান মুদ্রা সেখানে পাওয়া গিয়েছে। আপনারা জানেন ইতিহাসের সাথে যাকে বলা হয় প্রত্নতত্ত্ব বা আর্কিওলজি, তার একটা সম্পর্ক আছে। মাঝে মাঝে অনেক যে ফাঁক আছে সেগুলি আমরা কল্পনা দিয়ে মুড়ে দেই। ইতিহাস এবং প্রত্নতত্ত্বের মধ্যে একটা ঘনিষ্ঠ যাকে বলা হয় জ্ঞাতি ভ্রাতৃত্ব আছে। তো সেই জ্ঞাতি ভ্রাতৃত্ব অনুসারে দেখা যাচ্ছে আগে যেটা মনে করা হতো পূর্ব বাংলা এবং উত্তরবঙ্গের মধ্যে একটা বড় ব্যবধান হচ্ছে উত্তরবঙ্গ মরিবান ডেল্টা, অর্থাৎ যার বদ্বীপ বহু আগে গঠিত হয়ে এখন আর সক্রিয় নেই, সে মরে গেছে। এই যে আমাদের পুন্ড্রবর্ধন, মহাস্থানগড় এভাবে আমরা নাম করি, এগুলো হলো পুরনো পাথরের দেশ। আর নতুন পাথরে যেটা নিচের দিকে হয়েছে মেঘনার অববাহিকা এবং নতুন পদ্মার অববাহিকা, এ নিয়ে বহু জল যেমন গড়িয়েছে, চিন্তা অনেক গড়িয়েছে। অপেক্ষাকৃত কম বয়স্ক মনে করা হতো, কিন্তু এখন ওয়ারি বটেশ্বরের খনন কার্য এবং ঢাকা শহরের খনন কার্য নতুন দেখে মনে হচ্ছে এইখানে 2000 বছর আগেও রোমান সভ্যতার সাথে ব্যবসায়িক যোগাযোগ ছিল। মানে তাতে বোঝা যাচ্ছে ব্যাপারটা যত নতুন আমরা মনে করেছি তত নয়, এটা একটা নতুন বিষয়। তাহলে ঢাকা কেন একটা কেন্দ্রীয় অঞ্চল হলো? আপনি ঢাকা বহুবার রাজধানী হয়েছে, আপনারা জানেন। আগের কথা বাদ দিয়ে মুঘল রাজধানী মর্যাদা সে হারায় অষ্টাদশ শতাব্দীর শুরুতে। মুর্শিদ কুলি খান রাজধানী মুর্শিদাবাদে নিয়ে যান, তারপরে সেটা কলকাতা যায়। কলকাতা থেকে আবার 1905 সনে পূর্ববঙ্গ এবং আসাম নামে নতুন প্রদেশ তৈরি করার পর এটা রাজধানী হয়। সেটা আবার 1912 সনে কলকাতায় চলে যায়। 1947 সনে অন্তত পূর্ব পাকিস্তানের রাজধানী হিসেবে সে আবার তার মর্যাদা ফিরে পায়। 71 সনে তা আছে। 1971-এ ঢাকার লোকসংখ্যা ছিল, আপনারা কল্পনা করতে পারবেন না কত কম, 10 লাখ। আর এখন বলা হচ্ছে 2 কোটি বা 2.5 কোটি, আমি সঠিক সংখ্যা জানি না। তাহলে এটা 20 গুণ কিংবা 25 গুণ বেড়েছে। তো এই যে বিপুল জনসমাগম একটা ক্ষুদ্র ভৌগোলিক এলাকায়, ঢাকাকে বাড়ানো যেত, এখন হয়তো বাড়াবে দক্ষিণে জিঞ্জিরায়, কেরানীগঞ্জে, সেটা এখন জেলখানা দিয়ে শুরু করেছে ইনশাল্লাহ। আর উত্তর দিকে তো ঢাকা এখন কন্টিনিউয়াস, মানে ঢাকাও একটা বড় আকারের জেলখানা। মানে এখানে থাকার জন্য প্রথমত এটা যে মানুষের দেশ, সেইটার প্রথম প্রমাণ হচ্ছে একটা অঞ্চলের সাথে আরেকটা অঞ্চলে যোগাযোগ থাকবে। ঢাকাতে যেটা প্রথমেই নাই চোখে পড়ে সেটা হচ্ছে তার গণযোগাযোগ ব্যবস্থা। এটা গণযোগাযোগ ও সাংবাদিকতার কথা বলছি না আমি, ওটা একটা মিসনোমার। আমাদের কমিউনিকেশন নয়, ট্রান্সপোর্টেশন অর্থে পৃথিবীতে এরকম রাজধানী শহর নয় যেমন মাদ্রাজ, সেখানে যে গণযোগাযোগ ব্যবস্থা আছে, বাস সার্ভিস আছে, সেটা নাই। এটা হচ্ছে মানুষের অধিকারের প্রথম অস্বীকৃতি। আমরা কথায় কথায় ফ্যাসিবাদ কথাটা এখন বলি, কিন্তু খুব একটা বিশ্লেষণ করে বলি না। ফ্যাসিবাদের লক্ষণ হচ্ছে কি, তা মানুষের মুখের হাসি লুপ্ত হয়ে যায়। আপনি প্রধানমন্ত্রীকে নিয়ে বা প্রেসিডেন্টকে নিয়ে কোনো ব্যঙ্গচিত্র আঁকতে পারবেন না, আপনি তাকে নিয়ে পরিহাস করতে পারবেন না। ফ্যাসিবাদের প্রথম লক্ষণ হচ্ছে সে পরিহাস বন্ধ করতে চায়। আমি বলছি মানুষের 3.5 হাত শরীরের জন্যে যেমন 3.5 হাত ঘর যথেষ্ট নয়, পিআইবির এই ঘরটাই জীবনে প্রথমে এখানে আসছেই, তো সেই জন্য একটু মুগ্ধতা প্রকাশ করছি। ছাদটা বেশ উঁচু আছে, এটা
এখন ঢাকা যত বাড়িঘর তৈরি হচ্ছে দেখেন 9.5 ফুটের বেশি ফ্লোর করে না। এইটাকে বুঝবেন, এটা হচ্ছে নয়া ঔপনিবেশিক আর্কিটেকচার। পুরনো যখন দেখবেন আজিমপুর কলোনিগুলি দেখবেন অথবা পুরনো সেক্রেটারিয়েট দেখবেন, দেখবেন যে বাড়িগুলো এরকম যেন মানুষকে যেন খোপের মধ্যে চেপে রাখা হয়েছে, কারণ তাতে একটু খরচ কমবে। আর ঢাকা শহরে এমন কোনো এখন আর পায়ে হাঁটা পথ নেই, পার্শ্ব রাস্তা নেই যেখানে দোকান বসছে না, যেখানে হকাররা কিছু একটা না করছে। সেটার সাথে ফারুক ওয়াসিফ কথিত সিন্ডিকেট জড়িত, সব জায়গাতে সিন্ডিকেট। এমনকি ফারুক একটা কথা কেন যে বলেননি আমি খেয়াল করতে পারি নাই, সেটা হচ্ছে আপনি যে ইন্টারনেট কানেকশন দেবেন, কার কানেকশন নিতে পারবেন, কারটা নিতে পারবেন না, সব কিছুই আপনার সিন্ডিকেট। তো সেইখানে জন অধিকার কি? ঢাকার যে এলাকা, যেমন ধরেন কিভাবে একটা শহরকে ধীরে ধীরে নষ্ট করা হয় এবং কিভাবে আমাদের চোখের সামনে এই আত্মহত্যা ঘটে। আমরা তো পুরনো ঢাকা দেখিনি, এই যেটা একসময় ঢাকার বাইরে ছিল, এখন যেটাকে ঢাকা গেট বলা হয় ময়মনসিংহ রোডে, তার বাইরেটা ঢাকার বাইরে ছিল। এবং এই যেটাকে রমনা রেস কোর্স বলা হতো, যেখানে ঘোড় দৌড়ের মাঠ হতো, সেটার নাম আমরা সোহরাওয়ার্দী উদ্যান দিয়েছি। ধীরে 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 দেখেন কত রকমের সেখানে এখন স্থাপনা হচ্ছে। এখন আপনি বলবেন কি স্বাধীনতা স্তম্ভ আর কোথায় করব আমরা? ওখানে একটা স্বাধীনতা স্তম্ভ করেছি, মাটির নিচে মিউজিয়াম করেছি, কিন্তু ধীরে ধীরে যেটা বলা মানুষের যে চলাচলের অধিকার ক্রমশ কমছে, মানুষের নিঃশ্বাস ফেলার জায়গা বলা হচ্ছে শহরের হৃৎপিণ্ড হচ্ছে তার পার্কগুলো। শহরের অন্তত শতকরা 25 ভাগ জায়গা তো পার্ক থাকতে হবে। তাহলে এটা কি করে নষ্ট হলো? আমি সেদিন কোনো এক এলাকায় পড়লাম, 69-এর গণ আন্দোলনে যখন জনতা সরকারি অফিসে গিয়ে আগুন দেওয়া শুরু করলো, তখন অবাঙালি ঢাকা শহর নগর পরিকল্পনার জনক বলা হয় যাকে, মাদানী সাহেব, তিনিও রাস্তায় নেমে এসে জনতার সাথে স্লোগান দিতে বাধ্য হয়েছিলেন। এই যে মাদানী সড়ক করেছে বাড্ডার দিকে সেই লোক, যে এই জন্য ঢাকা শহরে তারা যে নতুন আবাসিক এলাকাগুলি করেছিলেন, সেখানে একটা কথা আপনাদের বলি। এই যে ঢাকায় ধানমন্ডি বলে একটা এলাকা ঘোষণা করেছিল আবাসিক এলাকা, এখন আবাসিক কথার আর কেউ ব্যবহার করে না, শুধু ধানমন্ডি। এটা এখন বাণিজ্যিক এলাকা হয়েছে। আগে ছিল মতিঝিল বাণিজ্যিক এলাকা, দিলকুশা বাণিজ্যিক এলাকা, এগুলি সব ছিল নবাবী আমলের জায়গার নাম। দিলকুশা তাদের বাগান, মতিঝিল তার মধ্যে একটু ফার্সি গন্ধ পাওয়া যায়। আর সব কিছুর জন্য তারা জায়গা করেছে, লক্ষ্য করেন। যেটা একটা নদী ছিল সেটা কেটে লেক বানিয়েছে। এবং কারাপশন এক জায়গায় হয় নাই, সব জায়গাতে হয়েছে, কিন্তু তারা গোটা এলাকায় একটা প্রাথমিক বিদ্যালয়ের জায়গা রাখে নাই। 3.5 কাঠার 5 কাঠার প্লট 3,500 টাকা আর 5,000 টাকায় দিত। 3 কাঠার প্লট 3,500 টাকা, 5 কাঠার প্লট 5,000 টাকা। আমাদের বহু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এই বাড়িঘর পেয়েছে, ধানমন্ডির কথা বলছি। কিন্তু সেখানে কোনো বিশ্ববিদ্যালয় অধ্যাপক বলেন নাই এখানে আমাদের বাচ্চাদের জন্য একটা প্রাথমিক বিদ্যালয়ের জায়গা থাকবে, একটা পাবলিক লাইব্রেরি থাকবে, সিনেমা হলের কথা বাদ দেন। তবু ধানমন্ডি বলে সেখানে একটা লেক আছে, সেখানে কিছুটা গাছপালা আছে। একই ঘটনার পুনরাবৃত্তি কি হয়নি বনানী কিংবা গুলশানে? ধানমন্ডিতে বয়েজ গার্লস হাই স্কুল করে, বয়েজ হাই স্কুল করেছে রাস্তার পরে সুবানবাগের উত্তর দিকে। এই হচ্ছে আমাদের নগর পরিকল্পনার বা দূরদর্শিতার একটা সামান্য উদাহরণ। ঢাকা এখন তাহলে ধানমন্ডিতে স্কুল চলছে কিভাবে? যেগুলো আবাসিক প্লট ছিল সেগুলিতে এখন ভাড়া নিয়ে বাণিজ্যিকভাবে নানা রকম স্কুল করা হচ্ছে, এবং স্কুলের অধিকাংশের নামই আপনি দেখবেন ইংরেজিতে। এগুলি কিসের স্কুল? সিদ্দিকিস। উদাহরণস্বরূপ, আমি সিদ্দিকের বিরুদ্ধে কোনো মামলা করতে বলছি না, একটা উদাহরণ দিয়ে বলছি। এই জাতীয় নামে ভর্তি ম্যাপল লিফ, মাস্টার মাইন্ড, সানবিম, সানিডে, কিন্তু বাংলাদেশের মধ্যবিত্ত শ্রেণী যারা আপনারা অভ্যুত্থান করেছেন তারা কিন্তু এগুলির বিরুদ্ধে অভ্যুত্থান করেন নাই, করবেনও না। আমি মনে করি বাংলাদেশের জাতীয় ভাষাকে সম্পূর্ণ উপেক্ষা করে, বাংলাদেশের জনগণের মাতৃভাষাকে সম্পূর্ণ অপেক্ষা করে এখানে ইংরেজি নামের বাচ্চাদের নিম্নতম বিদ্যালয়ের কেজি 1, কেজি 2 এই সমস্ত শুধু ইংরেজি মিডিয়ামে করা, এইটা হচ্ছে পরিবেশ নষ্ট করা। কারণ কোনো মানুষের বিকাশ শুধুমাত্র ভাত খেয়ে আর ডাল খেয়ে হয় না, তার ভাষা দিয়ে, তার সংস্কৃতি দিয়েও হয়। আমরা তো অবলীলায় এগুলিকে আমরা জবাই করেছি। হযরত ইব্রাহিম আল্লাহর কাছ থেকে আদেশ পেয়ে তার সন্তানকে জবাই করতে নিয়ে গিয়েছিলেন। সৌভাগ্যবশত আল্লাহর মনে করুণার উদয় হয়ে বলছিল এখন বন্ধ করো, তার জায়গায় একটা দুম্বা এসে হাজির হলো। আমরা তো এই দুম্বা আকারে আমাদের ভাষাটাকে প্রথমে হত্যা করেছি। লক্ষ্য করেন, কিছু মনে করেন না, এই যে ন্যায্য নগর ইশতেহার যেখানে হচ্ছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ,
বাংলাদেশের তো কোনো অনুবাদ নাই, প্রেসেরও অনুবাদ নাই, ইনস্টিটিউটের অনুবাদ নাই। এটা বাংলায় নিয়েছে, কোনো সমস্যা নাই, কিন্তু বাংলাদেশে একটা ছোট্ট বিদ্যালয়ের নাম সানবিম সানডে লিখতে হবে কেন? এবং এই দেশে কোনো প্রশাসন ও শাসন নাই। ফারুক বললেন যে রাজধানী, আমি চাই রাজা কোথায় এখানে? যা এই যে একটা বেওয়ারিশ লাশের মতো ঢাকা শহর শুয়ে আছে, আমার অবাক লাগে। আমি আর কি বলবো, যুদ্ধের পরে 1971 যুদ্ধের পর ঢাকা শহর ছোট শহর ছিল, তখনও ঘিঞ্জি মনে হতো। মহাযুদ্ধের পর, প্রথম দ্বিতীয় মহাযুদ্ধের পর জার্মানির কবি, ভদ্রলোকের নাম হচ্ছে বার্টোল্ট ব্রেখট, উনি নিজের দেশে ফিরে এসেছিলেন পূর্ব জার্মানিতে। 1956 সালে ভদ্রলোক মারা গেছেন। তার একটা ঘটনাচক্রে, আমি এখানে বলবার জন্য এটা আনি নাই, হাতে পেলাম তাই আপনাদের সাথে একটা কবিতা পড়ি। আমি তো গদ্য লেখার লোক, কিন্তু মাঝে মাঝে একটা কবিতাও পড়তে পারি। ফারুকের পাশে বসলে মনে কবিতা আসে। আর এই কবিতাটা আগে ইংরেজিতে পড়ি, জার্মান থেকে অনুবাদ করা, কিন্তু আমি বাংলায় মানেটা আমাদের ছোট ভাই বোনদের জন্য করব। কবিতার নাম হচ্ছে, আমার এই অনুভূতি হচ্ছে ঢাকায় এসে কি লাগছে এটাই বলছি। হোম কামিং, বাড়ি ফেরা। বিদেশ থেকে অনেকদিন পর বাড়ি ফিরেছেন উনি। ছিলেন নির্বাসনে, ছিলেন মার্কিন দেশে, হলিউডে ছিলেন। সেখান থেকে তাকে আমেরিকার ঠান্ডা যুদ্ধের সময়, যেটাকে ম্যাককার্থিজম বলে, উইচ হান্টিং, সেই সময় তাকে ওখান থেকে বের করে দেওয়া হয়। তার নাম বার্টোল্ট ব্রেখট উচ্চারণ করি। উনি বলছেন, তার নিজের শহরের উদ্দেশ্য করে বলছেন, মাই নেটিভ সিটি, হাউএভার শ্যাল আই ফাইন্ড হার। সে আমার নিজের শহর, আমি যখন ফিরে যাব জার্মানিতে তখন তোমাকে কেমনভাবে দেখতে পাবো। আমি শুনেছি সেখানে বহু বোমা মারা হয়েছে যুদ্ধের সময়। ফলোয়িং দ্য সোয়ার্মস অফ বম্বার্স আই কাম হোম। বোমা মারা বিমানের পিছু পিছু, তাদের মিছিলের পিছু পিছু আমি বাড়ি এলাম। ওয়েল, ওয়্যার ইজ শি? আমার শহর কোথায়? Where the colossal mountains of smoke stand, that thing there among the fires is her. বলে বিরাট বিরাট ধোঁয়ার যে স্তম্ভ গড়ে উঠেছে। আপনারা তো এখানে 7টা পিলার বললেন, আমি একটু অনুবাদ করে বললাম স্যার, স্তম্ভ। তো সেখানে ওই ছায়ার ভিতরে যে আগুন, ধোঁয়ার কুণ্ডলীর মধ্যে যে আগুন বিরাট মিনার করে তুলেছে, সেখানেই বোধহয় আমার শহর। আপনারা জানেন জার্মানির ডুসেলডর্ফ শহরের 1 ইঞ্চি জায়গাও বাকি রাখা হয় নাই দ্বিতীয় মহাযুদ্ধে বোমাবর্ষণ করে। মানে ডুসেলডর্ফে সবাই নাৎসি পার্টি করতো না। তো উনি বলছেন, মাই নেটিভ সিটি, হাউ উইল শি রিসিভ মি? আমার নিজের শহর, সে আমাকে কিভাবে গ্রহণ করবে? আমি তখন বিলেত ফেরত। বিফোর মি গো দি বম্বার্স, আমার আগে আগে চলেছে বোমার বিমান। Deadly swarms announce my homecoming to you. এই বিমানের বহর এবং তাদের দঙ্গল ঘোষণা করছে আমি বাড়ি ফিরছি। Conflagrations precede your son. হে শহর, তোমার পুত্রের আগে আগুনের লেলিহান শিখা তাকে অভ্যর্থনা জানাবার জন্য দাঁড়িয়ে আছে। আপনার মনে হতে পারে এটা জার্মানির সম্পর্কে লেখা, ঢাকা শহর সম্পর্কে আমার এটাই মনে হয়। ঘুরে ফিরে ঢাকাতেই ফিরি। আমি পৃথিবীর বহু দেশে নির্বাসনে গিয়েছিলাম, বাধ্য হয়ে নয়, নিজের ইচ্ছায়। কিন্তু ঢাকায় আবার যখন ফিরলাম দেখি যে এই ঢাকা সেই ঢাকা নাই। নির্মলেন্দু এক সময় লিখেছিলেন, ঢাকা আমার ঢাকা, আমার কাজ কি তোমাকে শাশ্বতে ঢেকে রাখা? তো সেই জন্য একটু বলছি, এখন নিজের কথা বলে একটা অপরাধ বোধ হয় আমার, সেটাই বলছি আপনাদের। এইটাও বার্টোল্ট ব্রেখটের কবিতা দিয়েই বলি, যেহেতু আমি কোনো প্রবন্ধ তৈরি করে আনি নাই। অথচ আমাকে বলছে আপনি কি স্পিকার। আমি বললাম আমি লক নোট হয় ভালো পছন্দ করি, আমি সবার শেষে বলতে পছন্দ করি, যেহেতু আগে বলতে বলেছেন। আমার মাঝে মাঝে নিজেকে অপরাধী মনে হয়। এই জন্য আপনারা একটা কথা শুনেছেন, আই নো অফকোর্স ইট ইজ সিম্পলি লাক। আমি যখন বেঁচে আছি এটা নিছক ভাগ্যের ব্যাপার। কেন বলি? দ্যাট আই হ্যাভ সার্ভাইভড সো মেনি ফ্রেন্ডস, ইট ইজ সিম্পলি এ ম্যাটার অফ লাক। আমার বয়সে অনেক বন্ধু মরে গেছে আমার চেয়ে কম বয়সে। আল্লাহর রহমতে আমার বয়স এখন 67। এত বছর বাঁচবো এটা আশা করিনি। আমার অনেক বন্ধু 56, এই বার্টোল্ট ব্রেখট আমার বন্ধু, উনি 58 বছর বয়সে মারা গেছেন। আমাদের আহমদ সাহেব 58 বছর বয়সে মারা গেছেন। আর বহু লোক, তো যারা আমার বন্ধু শিক্ষক তারা অনেকেই মারা গেছেন। বাট লাস্ট নাইট ইন এ ড্রিম আই হার্ড দোজ ফ্রেন্ডস সে অফ মি। আমার বন্ধুরা স্বপ্নে এসে কানে কানে কাল আমাকে বলে গিয়েছে, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। এ কথা শুনে আমি লজ্জায় মরে গেলাম। মানে আমরা যারা সুবিধাবাদী তারাই বেঁচে আছি,
তো ঢাকা শহরে এখন যারা আমরা বেঁচে আছি আমার মনে হয় সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যে যোগ্যতনের উদ্বর্তন, আমরা যোগ্যতম তাই তোমরা বেঁচে আছি। আর যারা মারা গেছেন স্বর্গবাসী হয়েছেন বলি আমি আর কি, আমাদেরকে দোজকে রেখে তারা গেছেন। এই ঢাকাকে আমার একটা দোজক মনে হয়। তবে আমি কি ঢাকায় নাই, ঢাকার বিশ্বাস বিষাক্ত ঢাকা শহর সারা পৃথিবীর মধ্যে দূষিততম শহরদের মধ্যে নিচের দিক থেকে প্রথম না হলে দ্বিতীয় বা তৃতীয় বা চতুর্থ। এগুলো কি খুব আনন্দের খবর? তাহলে আমরা কি করতে পারি? এই যে লোকাল গভর্নেন্সের কথা বলছেন, ঢাকা শহরের নিয়ন্ত্রণের উপর আমাদের কি কোনো হাত আছে? এই যে ঢাকা শহরে যে নদী ছিল এতগুলো, সেগুলো যে কেটে ফেলেছি, আমাদের নাগরিকরা কি বলেছে আগে? মানে জনগণের যদি এখানে ন্যূনতম কর্তৃত্ব থাকতো অথবা তাদের যদি জ্ঞান থাকতো, আপনি ধরেন মিরপুরে দেখেন, এখন যেখানে মিরপুরের পুলিশ ট্রেনিং একাডেমি হয়েছে তার সামনে দেখেন বিরাট পুকুর। আমি একবার মাঝে মাঝে সেখানে বক্তৃতা দিতে গিয়েছিলাম, গোটা 2 বার গিয়েছি সারা জীবনে। আমি যদি আপনারা এত সুন্দর পুকুর খনন করলেন কিভাবে? একজন কানে কানে বলে এটা পুকুর নয়, এটা নদী ছিল, আমরা কেটে এটুকু রক্ষা করেছি। ধানমন্ডিটাও তাই। এই যে আপনারা হাতির ঝিল বলছেন, এটাও কিন্তু তাই। এটা তো বুড়িগঙ্গা থেকে শীতলক্ষা অথবা ওইটাকে কি বলে তুরাগ যোগরা নদী, এর সর্বত্র যে এখন হচ্ছে আমরা কি করছি, পয়সা কেটে 300 ফিট রাস্তার পাশে আবার পানির জলাশয় তৈরি করছি। নদী এপার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা। এটা নদীর খেলা নয়, এটা তো যদির খেলা। আমরা যে রাজনীতি করছি তা হচ্ছে এটা রাজনীতি। এই জন্য নগর পরিকল্পনার বিষয়টি নগর পরিকল্পনাবিদদের নিয়ন্ত্রণে নাই, এটা রাজনীতির নিয়ন্ত্রণে। এই কারণে আমাদের এখানে গোটা বড় বড় আবাসিক এলাকা গড়ে উঠেছে। দেখেন, বনানী নয়, গুলশান নয়, বারিধারা নয়, সব জায়গাতে কোথাও একটা পাবলিক লাইব্রেরি শাখা পাবেন না। জনগণ একত্রিত হওয়ার কোনো জায়গা নেই। এই যে এখানেও এটা করেছে, এটা 1978 সালে করেছে বলে জানলাম ফারুকের কাছে। আমি খুবই অলস লোক এবং কুড়ে ঘরে বাস করি। এই পিআইবিতে জীবনে আমি প্রথম আসলাম 67 বছর বয়সে। হচ্ছে এটা তৈরি হয়েছে, আমি ঢাকায় ছাত্র তখন থেকে। কেন জানি এটা ভয় লাগে, এই জায়গা আপনাকে আমন্ত্রণ করে না, এখানে দুর্বৃত্তরা বসবাস করেছে। সেই জন্য আমি এখানে যে এই দুর্বৃত্তের ঘরে আসলে আমি ভয় পেতাম বলতে গেলে। এবং ফারুক ওয়াসিমকে ধন্যবাদ আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য, এজাজকেও ধন্যবাদ। আমি কিছু জানি না, তবু এইটুকুই বললাম যে নগর পরিকল্পনাবিদদের হাতে ছেড়ে দেওয়ার বিষয় নয়, এটা তো এত তুচ্ছ বিষয় নয়। আমরা এখানে থাকবো কতটুকু, আমাদের প্রথম কথা হচ্ছে আমাদের পথ, দ্বিতীয় কথা হচ্ছে আমাদের উদ্যান, তৃতীয় কথা হচ্ছে আমাদের ছেলে মেয়েদের জন্য স্কুল কলেজ। ছেলেমেয়েরা যা আসবে কীভাবে, এমন একটা অপরিকল্পিত শহর আমি কল্পনা করতে পারি না। কারণ প্রাথমিক বিদ্যালয় হবে মহল্লা ভিত্তিক। ধানমন্ডির ধরেন 2 ব্লক 3 ব্লক বাড়ির পরে একটা ব্লক হবে স্কুলের জন্য, সেই পরিকল্পনা তারা করেনি। স্কুল একটা আমি উদাহরণস্বরূপ বলছি, কিন্তু বলেন না আমাকে কেউ ধর্মবিরোধী বলে গালি দেবেন না। আমি বলছি ঢাকা শহরে কিন্তু ঠিকই তারা মসজিদের জন্য জায়গা রক্ষা করেছেন, কারণ এই প্রয়োজন তাদের বোধ হয়েছে। এটা তারা অচেতন ছিলেন না। শুধু ধানমন্ডিতে দেখেন কতগুলি মসজিদ, আরও মসজিদ হোক, আমার কোনো আপত্তি নাই, কিন্তু মসজিদের পাশে তারা একটা মক্তব্য করতে পারতেন, সেটা কিন্তু করেন নাই। এর মানে হচ্ছে মানুষ অর্থবিত্ত, প্রতিটা কড়া ক্রান্তি জমির যে দাম, সেটা থেকে যারা শহরে একটা জায়গাও তারা অনাবাদী রাখেন নাই। আবুল হোসেনের কবিতার কথা মনে পড়ে না, দুঃখের 1 ইঞ্চি জমি আমি আর অনাবাদী রাখবো না। আমার ঢাকা শহরে তা সম্পূর্ণ পালন করেছি। সারা দেশেই এটা হচ্ছে, কারণ ঢাকাকে উদাহরণ দিলাম। সেদিন আমার একজন সাথে দেখা হলো, আমি মুন্সিগঞ্জে হরগঙ্গা কলেজে গিয়েছিলাম। হরগঙ্গা কলেজের নতুন অধ্যক্ষ একজন ভদ্র মহিলা, তো ওনার সাথে আমি কথা বললাম, যেহেতু ওনার নবীনবরণ উৎসবে গিয়েছিলাম। তা আমি জিজ্ঞেসলাম, ম্যাডাম আপনার বাড়ি কোথায়? নাজমুন নাহার ওনার নাম। তো উনি বললেন যে আমার বাড়ি চুয়াডাঙ্গা। কিছুক্ষণ পরে বললেন যে আমার বাড়ি, দ্বিতীয়বারে ভুলে গেছেন, বলে কুষ্টিয়া। বলে তখন কুষ্টিয়াতে ছিল, কিন্তু আমি পড়াশোনা করছি চট্টগ্রামে। মেট্রিক পাস করেছি চট্টগ্রামের এক বিদ্যালয় থেকে, ইন্টারমিডিয়েট ওরফে এইচএসসি পাস করেছি রাঙ্গামাটি থেকে, কারণ আমার বাবা সরকারি চাকরি ছিলেন। এখন উনি বলে কি চট্টগ্রাম শহরটা কত সুন্দর ছিল, এখন চট্টগ্রামে গেলে আমার চোখে পানি আসে, আমি চট্টগ্রামে যেতে চাই না। চট্টগ্রাম বোধহয় কুৎসিততম শহরে পরিণত হয়েছে, অথচ এটাকে দরকার ছিল। পৃথিবীর সবচেয়ে সুন্দর শহর হতে পারতো চট্টগ্রাম, যার আছে পাহাড়, যার পাশে উঠলেই দেখা যায় সমুদ্র, কর্ণফুলী নদী। সেখানে এখন চোখের পানি ছাড়া কোনো পানি আসে না, নদীতে আর কোনো পানি নাই, সব আমার চোখের সাহায্যে রয়েছে। এটা কি করে হতে পারে? এটা হতে পারে যখন দেশের প্রশাসন শাসন ব্যবস্থা সম্পূর্ণভাবে ঔপনিবেশিকতার হাত থেকে তো মুক্তি পায় নাই, আমাদের
রাজনৈতিক যে সংস্কার, যেটা সম্পূর্ণ ফেসিবাদী হয়ে উঠেছে, এটা একদিনে হয় নাই। আমি এই বলে আপনাদের শেষ করি। আপনারা জানেন 19বিংশ শতাব্দীতে ফ্রান্স, পর্তুগাল, এমনকি ইটালি, প্রত্যেক দেশেই টর্চার, পাশবিক নির্যাতন বেআইনি ঘোষণা করেছিল। অর্থাৎ আর মানুষকে টর্চার করা যাবে না। আগে এটা টর্চার আইনসঙ্গত ছিল, এটাকে বেআইনি ঘোষণা করেছে, দাস প্রথার মতো। 1948 সনে জাতিসংঘ যখন মানবাধিকারের সার্বজনীন ঘোষণা গ্রহণ করে, সেখানে তারা বলল 5 নম্বর ধারাতে আছে যে টর্চার করা যাবে না। টর্চার আর 3টে শব্দ লিখেছে, ক্রুয়েল, ইনহিউম্যান অর ডিগ্রেডিং ট্রিটমেন্ট, এটা বেআইনি ঘোষণা করা হবে। কিন্তু গবেষকরা এখন বলছেন টর্চারের পরিমাণ বিংশ শতাব্দীতে বৃদ্ধি পেয়েছে। 19বিংশ শতাব্দীতে টর্চার কমে এসেছিল, সরকারগুলি এতই কর্তৃত্বপরায়ণ হয়ে উঠেছিল যে তাদের আর টর্চার করার দরকার নাই, মানুষ সানন্দে তাদের ডিসিপ্লিন মেনে নিচ্ছে। কিন্তু বিংশ শতাব্দীতে এসে, বিশেষ করে প্রথম মহাযুদ্ধের পর থেকে, আবার টর্চারের পরিমাণ এবং সংখ্যা সব দেশেই বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে আফ্রিকা, দক্ষিণ আমেরিকা এবং আমাদের দেশগুলির মতো দেশে, যেগুলো নতুন স্বাধীন হয়েছে। এর কারণ সম্পর্কে এক মনীষী বলছেন যে প্রধান কারণ হচ্ছে যুদ্ধবিগ্রহ বাড়ার ফলে মানুষকে ধরে বন্দিকে স্বীকারোক্তি আদায় করার জন্য সামরিক বাহিনী, পুলিশ বাহিনী এবং অন্যান্য বাহিনী পিটিয়ে স্বীকারোক্তি আদায় করার নামে তাদের দৈহিক এবং মানসিক নির্যাতনের পরিমাণ বাড়িয়েছে। বাড়াতে মানে এমন হচ্ছে একটা হিপোক্রেসির জন্ম দিয়েছে। যেমন তালিবান যোদ্ধাদেরকে, যাদেরকে আমেরিকা গ্রেপ্তার করে আফগানিস্তানে নির্যাতন করেছে, তাতে কুলায় নাই, তা প্রায় 600 যোদ্ধাকে তারা গুয়ান্তানামো বেতে নিয়ে গিয়েছিল। আবু গারাইবের কাহিনী আপনারা জানেন। আপনারা জানেন যে এখন দেখা যাচ্ছে ব্রিটিশ সেনাবাহিনীও ইরাকে বন্দীদেরকে পাশবিক নির্যাতন করেছে, ফরাসিরা করেছে, সেরকম বহু উদাহরণ আছে। আমি তো একটা কথাই বলছি, এই যে 600 বন্দীকে, তালিবান বন্দীকে গুয়ান্তানামোতে নিয়ে যাওয়া হলো, তার মধ্যে গোটা 2 ডজন ছিল যারা নেতৃস্থানীয়, যাদের কাছে কিছু খবর পিটিয়ে বের করা গেলেও যেত। কিন্তু মজার ব্যাপার হচ্ছে বাকি 600 মধ্যে কেউ এই সম্বন্ধে কিছুই জানতো না। এগুলি সব সাধারণ লোককে ধরে নিয়ে গেছে এবং ওরাও কিছু বলেনি। তাহলে আমাদের দেশে এখন কারণটা বৃদ্ধি পেল কেন? বলা হচ্ছে দ্বিতীয় মহাযুদ্ধের পর অনেক নতুন দেশ সদ্য স্বাধীন হয়েছে। আফ্রিকাতে উগান্ডার মতো দেশ, যেখানে ইদি আমিন প্রেসিডেন্ট ছিলেন। বাংলাদেশে শেখ মুজিব বাংলাদেশের অবিসংবাদিত নেতা ছিলেন, কিন্তু তার আমলে যে অত্যাচার শুরু হয়েছে সেটা তো অস্বীকার করতে পারবেন না। পাশবিক নির্যাতন শুরু হয়েছে। রক্ষী বাহিনীর কথা এখন আর কেউ বলছেন না, এখন র্যাবের কথা বলছেন। কিন্তু মানুষের স্মৃতি এত দুর্বল কেন? ইতিহাস এইভাবে হতে পারে না। প্রত্যেক বছর আগের বছরের তুলনায় পাশবিক নির্যাতনের সংখ্যা বেড়ে গেছে। আমরা এখন অনেক নতুন শব্দ পেয়েছি, গুম, বন্দুকযুদ্ধ, ক্রস ফায়ার, যার বাংলা কি আমি করতে পারি নাই। এই হাজার হাজার মানুষকে এভাবে নির্যাতনের শিকার করা হয়েছে। এটা কি জন্য হয়েছে? অনেকে বলছে এটা স্বাধীনতার বিষময় ফল। অর্থাৎ নতুন নতুন স্বাধীন দেশ বেড়েছে, সেই জন্য সারা পৃথিবীতে টর্চার বেড়ে গেছে। আমাদের দেশ স্বাধীন হয়েছে বলে কি আমাদের শহরে তো নোংরা হতে হবে? ইংরেজিতে যে বলি, কতগুলি মানুষ হচ্ছে সিটিজেন। যেমন ঢাকায়, পুরনো ঢাকায় আগে সর্দাররা ছিলেন, একটা পুরনো ঢাকার এক ধরনের সমাজ কাঠামো ছিল। তারপরে পঞ্চায়েত প্রথার মতো প্রথা ছিল। ব্রিটিশ আমলে যখন মিউনিসিপ্যাল কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি থেকে মিউনিসিপ্যাল কর্পোরেশন, সিটি কর্পোরেশন হলো, এটা একটা অ্যাডমিনিস্ট্রেশন আছে। এখন যেখানে এখানে জাতীয় রাষ্ট্র হয়েছে, তার সাথে তার ওভারল্যাপ, এইগুলো হচ্ছে সরকারের গঠন। এখানে যারা জমির মালিক অথবা বাড়ির মালিক, আমি একটা পুরনো পরিসংখ্যান বলছি, শতকরা 10 জন লোক ঢাকা শহরে থাকে যারা তাদের নিজেদের বাড়ি আছে, তাদেরকে বাড়িওয়ালা বলা হয়, তারা বাড়ি ভাড়া দিতে পারে। আর বেশিরভাগ লোক হলেন যারা ভাড়া করে থাকেন, মানে বাকি 90 জন, এরা ঢাকা শহরের সমস্ত জনতা নয়। আরেকটা তথ্য পেলাম, ঢাকা শহরের মোট অধিবাসী শতকরা 55 জনের কোনো স্থায়ী ঠিকানা নেই, তারা বস্তিবাসী। এই সংখ্যাগুলো একটু এদিক ওদিক হতে পারে, এটা আমি আপনাদের ধারণা দেওয়ার জন্য বললাম। এদেরকে আমরা কি বলবো? একদল লোক আছে নাগরিক, যারা ভোট দিতে পারেন, তাদেরকে সিটিজেন বলা হয়। তাদেরকে প্রজা বলবো না নাগরিক বলবো, এই তর্ক আনু মোহাম্মদ তুলেই চলেছেন, সেটার মীমাংসা আজ সবাই হবে না। নুরুল কবিরও তাকে জোর দিয়েছেন, আমরা বলে প্রজা নই, আমরা নাগরিক। তো যা হোক, তারা প্রজাতন্ত্র না বলে দেশকে নাগরিকতন্ত্র বলতে চান। আনু মোহাম্মদ প্রস্তাব করেছেন সর্বজনতন্ত্র। আমি সেদিন শুনে নতুন শিক্ষা লাভ করলাম, সেই তর্ক আজকে করবো না। দ্বিতীয় কথা হচ্ছে, যারা ভোট দিতে পারে না কিন্তু একটা বিদেশি লোক এসে থাকে, তাদেরকে আমেরিকানরা বলে এক ধরনের পার্মানেন্ট সিটিজেন বলে না, গ্রিন কার্ড হোল্ডার। এদের একটা নাম আছে সমাজ বিজ্ঞানে, এদের বলে ডেনিজেন। আরও এক ধরনের লোক আছে ঢাকা শহরে যারা থাকে, যারা ভোলা পাড়ায়, নোয়াখালী পাড়ায়, বিভিন্ন পাড়ায় থাকে, এদের একটা নাম আছে
যারা মণিপুরি পাড়া আগে এসে ব্রিটিশরা রেখেছিল, এদেরকে বলে মার্জিজেন, যারা মার্জিনাল লোক। সিটিজেন, ডেনিজেন, মার্জিজেন, এই 3 ভাগে ভাগ করতে পারেন। তারপর একটা চতুর্থ ভাগ আছে যেটার নাম হচ্ছে অজানা জেন, যারা কি আমি জানি না। এখন আমি বলি এই জিনিসটা পড়ে আমি কেন মানে সভাপতির কাছে মানে আজকে সঞ্চালকের কাছে সময় চেয়ে নিলাম। এই যে ড্রাফট অফ নিউ আর্টিকেল ফর কনস্টিটিউশনাল রিফর্ম পড়ে আমি অবাক হয়ে গেছি। এটা তো মারাত্মক একটা জিনিস আছে যেটার সাথে আমি একমত হতে পারছি না। এই জন্য আমি আপনাদের কাছে প্রশ্ন আকারে শেষ করব। এটা এখানে সব দাবি করে বলা হচ্ছে এগুলো সংবিধানের 2য় ভাগে ঢোকানো হোক। এ তো মারাত্মক সুইসাইড। কারণ সংবিধানের 2য় ভাগটা কি? আমাদের মৌলিক অধিকার অস্বীকার করার জন্য 1972 সনের সংবিধানে যে সুকৌশল প্রস্তাব দেওয়া হয়েছিল সেটা সংবিধানের 2য় ভাগ। আমি পরিষ্কার করে বলি, সংবিধানের 2য় ভাগ হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, আর সংবিধানের 3য় ভাগ হচ্ছে মৌলিক অধিকার। 8 থেকে 25 রাষ্ট্র পরিচালনার মূলনীতি, 26 থেকে 47 এটা হচ্ছে যাকে বলা হয় মৌলিক অধিকার। মৌলিক অধিকার এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতির মধ্যে পার্থক্য কি? মূল পার্থক্য হচ্ছে একটা আপনি বাস্তবায়ন করতে পারবেন, কোর্টে গিয়া দাবি করতে পারবেন, এটা না দিলে রাষ্ট্রের বিরুদ্ধে আপনি মামলা করে তাকে বাধ্য করতে পারবেন। মৌলিক অধিকারগুলোর কথা হচ্ছে এরকম। কিন্তু মূলনীতি হচ্ছে যার জন্য আপনি আদালতে যেতে পারবেন না। এখানে ফাঁকিটা কোথায় বলি, এটা আপনি যেমন শিক্ষা একটি অধিকার, স্বাস্থ্য একটি অধিকার, বাসস্থান একটি অধিকার, এগুলো সব আছে মূলনীতি অধ্যায়ে। এগুলো আপনি চাইতে পারবেন না, কিন্তু ওইখানে শোভা বর্ধনের জন্য রাখা হয়েছে। আচ্ছা, এইগুলো কিন্তু বাস্তবায়নযোগ্য আরেকটা কারণে। যদি আপনি আন্তর্জাতিক আইনের দৃষ্টিকোণ থেকে দেখেন, আপনারা যেন 1948 সনের 10 ডিসেম্বর মানবাধিকারের সার্বজনীন ঘোষণা এই সমস্ত দাবিগুলো লেখা ছিল। যেমন 25 নম্বর ধারায় আছে রাইট টু এ ডিসেন্ট স্ট্যান্ডার্ড অফ লিভিং ফর ইয়োরসেলফ অ্যান্ড ইয়োর ফ্যামিলি ইত্যাদি ইত্যাদি। তার মধ্যে কি আছে? হাউজিং, ক্লোদিং, ফুড সিকিউর ইত্যাদি আছে। 26 আছে শিক্ষার কথা ইত্যাদি। এইগুলো বাস্তবায়নযোগ্য নয়, যেহেতু ওগুলো পায়াস উইশ বা আইডিওলজি। এই জন্য 18 বছর লড়াই চলেছে জাতিসংঘে। তখন ঠান্ডা যুদ্ধের জমানা। তখন বলা হলো, আমেরিকানরা বলল সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটসগুলো বাস্তবায়নযোগ্য হবে, ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড কালচারাল রাইটসগুলো বাস্তবায়নযোগ্য হবে না। রাশিয়ানরা বলল না, দুইগুলোই বাস্তবায়ন করতে হবে। তখন 1966 সনে এসে 2টা আলাদা কোভনেন্ট গৃহীত হলো। ইন্টারন্যাশনাল কোভনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস, নাগরিক এবং রাজনৈতিক অধিকার। দ্বিতীয়টা হলো ইন্টারন্যাশনাল কোভনেন্ট, কোভনেন্ট মানে চুক্তিপত্র, অন ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড কালচারাল রাইটস। এগুলিতে যারা যারা স্বাক্ষর করেছে, রেটিফাই করেছে, তাদের দেশে এগুলি বাস্তবায়নযোগ্য। যেহেতু পাকিস্তান এগুলিতে স্বাক্ষর করেছে, বাংলাদেশে এই আইন কন্টিনিউ করেছে, বাংলাদেশও স্বাক্ষরকারী দেশ। বাংলাদেশে এই আইনগুলি নিয়ে কোর্টে যাওয়া যায়, যেমন শিক্ষা একটি অধিকার। কিন্তু এত বছর পরে আমাদের বন্ধুরা আরডিআরসি যে দাবি তুলেছে, সেটা শুনে আমি খানিকটা প্রায় আমার হার্ট ফেল করার দশা। ওনারা বলছেন, আমি তাদের কথা দু একটা পড়ি। Whereas it is expedient to recognize the right of people to live a fair urban life, and whereas the chaos created by the continuous mismanagement of urban spaces is affecting daily lives of people, resulting in the extraordinary loss of working hours, quality of life and social activity scopes, and whereas the cities fail to accommodate low-income communities who are fundamental contributors to the city's workforce and the country's economy, and whereas Bangladesh, chatta whereas bolche, is going through rapid urbanization all around the country as a growing economy, and promoting sustainable cities has become a dire necessity, we, ekhane ashol kotha, the citizens of Bangladesh propose the right to fair urban life be enshrined in Part 2 of the Constitution of Bangladesh as a fundamental state policy. Equally ki ekti odhikar 7টি পিলার আপনি শেষ পর্যন্ত দাবি করলাম এগুলি ফান্ডামেন্টাল স্টেট পলিসিতে ঢোকানো, যেটা আইনে বাস্তবায়ন করা যায় না। এটা তো ফান্ডামেন্টাল রাইটস সংশোধিত করা উচিত। আমি তো শহরের নোংরামি এবং রাজনীতির নোংরামি তো একে অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। সেটা দিয়ে যদি আমাদের আলোচনা শুরু করা যায়, আমাদের নেতা আছেন জোনায়েদ সাকি, আমার মনে হয় আমার এখানে থামলে কোনো অসুবিধা হবে না। আসসালামু আলাইকুম।